থেকে জুমার পরে ঐতিহাসিক সুখবর পেল আওয়ামী লীগ। একের পর এক উঠে চলেছে আওয়ামী লীগের উপরে থাকা নিষেধাজ্ঞা। বিএনপি ক্ষমতায় এসেই আওয়ামী লীগের মনের আশা পূরণ করতে শুরু করলো। এর মধ্যে আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার পক্ষ নিয়ে তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি বার্তা। আন্তর্জাতিকভাবেই বাতিল হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়। জাতিসংঘে মামলা চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষমতায় এসেই আওয়ামী লীগের জন্য সুখবর দিয়েছে বিএনপি। অতি দ্রুতই আবারও রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সচল করা হবে। উনি বলে 1400 লোক নাকি মেরেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ডক্টর ইউনূসকে, এই 1400 জনের নাম ঠিকানা দিতে হবে। বললেন আপনার 1400 নাম যে হত্যা করেছে নাম ঠিকানা দেন। জাতিসংঘে বলে দিল, জাতিসংঘ মানবাধিকার কমিশন সেই তথ্যটা বলে ফেললো। এখন দেখি চেতাম হাউস, কমনওয়েলথ থেকে শুরু যে যখন যা লেখে বলে 1400 জনকে হত্যা করেছি। আমি প্রত্যেকের কাছে আমি জানতে চাই, আমি পুরো নাম ঠিকানা চাই কোন 1400 জনকে হত্যা করা হয়েছে। টাকা পাচার মামলায় ডক্টর আসিফ নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘুষ দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনে শিলা আহমেদকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কারাগারে থাকা দাগি আসামি, শীর্ষ জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, অর্থ লোপাটকারী, তাদেরকে মোটা অর্থের বিনিময়ে তাদেরকে সাইডে দেওয়া ছিল তার মূল কাজ। আর তার এই অর্থ বা হিসাব ক্যাশ এগুলো সামলাইতো হুমায়ুন আহমেদের যে মাইয়াদের বিয়ে করছে ছাত্রী, সেই মাইয়াদের ভোট কারচুপির প্রধান মাস্টারমাইন্ড ইউনূসকে ফাঁসিতে ঝোলাতে ভারত থেকে সরাসরি হুঁশিয়ারি শেখ হাসিনার। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও ঝড় উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কারচুপির অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবী বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দায়ী করে ভারত থেকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে 14,000 কোটি টাকা পাচার করে ফেসে গেলেন আসিফ নজরুল ও তার স্ত্রী শিলা আহমেদ। পালানোর সব পথ বন্ধ, একে একে ফেসে যাচ্ছে সকল উপদেশ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। মানে সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না। নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে, আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে? জামায়াত ইসলামের 68 জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে? মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না। যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ, যারা কিনা এখন তারেক রহমান এই সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় এক রকমের হতভম্ব হয়ে নির্বাচিত বিএনপি সরকার জুলাই সনদকে এক রকমের কবর দিয়ে দেওয়ার পর এবং এই যে 18 মাস ধরে যে মঞ্চায়িত হলো যে নাটক সংস্কার নাটক, সে নাটকের এক রকমের জবনিকাপাত ঘটানোর পরে একেবারে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন মানে পর্দা ফেলে দিয়েছেন মঞ্চে সে নাটকের। এমনটা ঘটানোর পর একই সঙ্গে ব্যাপক হতাশা দেখা দিয়েছে যেমন জাতীয় নাগরিক পার্টির মধ্যে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে, তেমনি সুশীল সমাজের একটি অংশের মধ্যে, যারা মোটামুটি জবরদস্তি করে সংবিধান সংস্কারের এই পুরো বিষয়টি আলী রিয়াজের দরবারে ব্যবস্থাপনা করছিলেন, মঞ্চায়ন করছিলেন এবং সংসদের বাইরে কোনো রকম ম্যান্ডেট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা সংস্কার নাটক পরিচালনা করতে পারেন এমন একটা দায়িত্ব গ্রহণ করে তারা ইচ্ছা মতো সংবিধানটা রচনা করার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। নাহিদ ইসলামরা এখন তাই যখন নির্বাচনের বিভিন্ন খুঁত নিয়ে সংবাদ সম্মেলন করছেন এবং বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ শপথ না নিলে বিএনপি তাহলে সংসদের আর কোনো অর্থই থাকে না এবং হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতেই হবে, তখন আবার সুশাসনের জন্য নাগরিক এই সংস্থার এই দোকানের প্রধান বদিউল আলম মজুমদার, যিনি কিনা আলী রিয়াজের দরবারে আলী রিয়াজের ডানহাত হিসেবে কাজ করছিলেন, সেই সংস্কারবাদী ব্যক্তি যারা কিনা সেই 90 দশকের শেষ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের একদিন শায়েস্তা করে ছাড়বেন, বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করবেন, তাদের নিজেদের ইচ্ছা মতো সংবিধান লিখবেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন এবং তারপর তাদের সাজানো গোছানো মতামত অনুযায়ী বাংলাদেশের রাজনীতি চলবে, রাষ্ট্রটা চলবে, সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন, যে স্বপ্নে তারা একবার 1-11 ঘটিয়েছেন। সেই বদিউল আলম মজুমদারও এসে গলা মিলিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এবং তারা এক সুরে বলছেন নির্বাচন ঠিকমতো হয়নি, নির্বাচনে অনেক প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটে গেছে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেনি এবং নির্বাচন কমিশন চাইলে এখনো আবারও পুনর্নির্বাচন দিতে পারে। দেখেন, বদিউল আলম মজুমদার সুজন সম্পাদক, তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেটা খুব গুরুত্বের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই প্রথম
আলো এবং ডেইলি স্টার ছেপেছে তাদের সুশীল সমাজের গুরুত্বপূর্ণ যে ভাগীদার অংশীদার তারা। তো প্রথম আলো সেখানে লিখছে যে বদিউল আলম মজুমদার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন তদন্ত করেনি, তারা তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে দিয়েছে। গেজেট প্রকাশ করে তারা হাত মুছে নিয়েছে, তাদের আর যেন কোনো কিছু করার নেই। নির্বাচনী ফলাফলের সমীকরণই বদলে যায় যদি যারা নির্বাচনে অযোগ্য তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন। কি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এই বদিউল আলম মজুমদাররা নির্বাচনটা হয়ে যাওয়ার আগে অযোগ্য প্রার্থীদেরকে নির্বাচন কমিশন নির্বাচন করার সুযোগ দিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আপত্তি করার বা গলার আওয়াজ ওঠানোর কোনো প্রয়োজন বোধ করেন নাই, কারণ তখনও তারা ভাবছিলেন যে নির্বাচনটা যে কোনোভাবে হয়ে গেলেও এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি জয়লাভ করলেও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং এরপর এই সংসদটা মাসের পর মাস একরকম তাদের কথা মতো চলবে এবং তাদের কথা মতো চলে সংবিধান পুনর্লিখন হবে, সংবিধান সংস্কার হবে। এসব সমস্যায় 180 কার্য দিবস কিংবা 240 কার্য দিবস পর্যন্ত কেটে যাবে, যেমন স্বপ্ন দেখে রেখেছিলেন আলী রিয়াজ। এভাবে তারাই আসলে দেশটা পরিচালনা করবেন। কাজেই বিএনপি জিতলো না অন্য কোনো দল জিতলো তাতে কিছু আসে যায় না, নির্বাচনটা হয়ে যাক। এখন যখন নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি একদম এমপি হিসেবে শপথ গ্রহণের দিনে এসেই বিড়াল মেরেছে, তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে রাজি হয় নাই। তারা প্রশ্ন তুলেছে গণভোট সংবিধানে নাই, তারা প্রশ্ন তুলেছে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নাই। কাজেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যে কথা তিনি এর আগেও অনেকবার আলী রিয়াজের দরবারেও বলেছেন, এবার তিনি সোজাসাপটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন বিএনপি সংবিধানের বাইরে কিছু করতে রাজি না, বিএনপি এসব সংবিধান সংস্কার পরিষদের শপথ টপথ নেবে না। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করেছিল গ্যাঞ্জাম করার, তারা তাদের এই বিষয়ে তাদের ক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল, একটা নাটকীয়তা তৈরিরও চেষ্টা করেছিল, তারা বিক্ষোভ ডেকেছিল, তারা সরাসরি একেবারে জামায়াতে ইসলামীর আমির ঘোষণা দিয়েছিলেন যে কিছুতেই তারা এমপি হিসাবে শপথ নেবেন না যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয়। জাতীয় নাগরিক পার্টিও বলে রেখেছিল যে তারা শপথ নিলে দুটো শপথই নেবে আর না হলে তারা কোনো শপথই নেবে না। কিন্তু দেখেন এই যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচনে 6টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। মানে নির্বাচনের 2 মাস আগেও কল্পনাও করা যেত না, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতেন যে 6টা ভোটও এই জাতীয় নাগরিক পার্টির নেতারা নির্বাচনে দাঁড়ালে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ। এরপর তারা জামায়াতে ইসলামীর সাথে জোট করার পর কয়েকটি আসন পাবেন ভাবা গিয়েছিল, কিন্তু 6টি আসন তারা পেয়ে যাবেন সেটা তো নিশ্চিতভাবেই একরকমের অকল্পনীয় ছিল। কাজেই 6টি আসন জয়লাভ করার পরে এই নাহিদ, এই আক্তার হোসেন, এই হাসনাত থেকে শুরু করে আবার নাম না জানা যে কজন পেয়েছেন আসন তারা, কিংবা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ 68টা আসন পেয়েছে জামায়াতে ইসলামীর এমপি পদে জামায়াতে ইসলামীর নেতারা। তারা কি সত্যি প্রস্তুত 2024-এর আগস্টের পর তাদের ব্যাপক রাজনৈতিক উত্থান এই ভাগবাটোয়ারার নির্বাচনে তাদেরকে যেই শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, তারা সেই শক্তিশালী অবস্থানটা ছেড়ে দেবেন? মানে জুলাই সনদের জন্য, সংবিধান সংস্কার পরিষদের জন্য? তাদের এই জুলাই সনদের প্রতি যেহেতু বাংলাদেশের মানুষের কোনো সমর্থন নাই, বাংলাদেশের মানুষের কোনো সম্পর্কও নাই যে ঠিক কি কারণে 18 মাস ধরে দেশটাকে অস্থিতিশীল রেখে দেশে যথেচ্ছ মববাজি করে ওই যে ঘরে বসে তারা কি পরিবর্তন করলেন বাংলাদেশের রাষ্ট্রের আর সংবিধানের, আর কেন এই জন্য মাসের পর মাস রাষ্ট্রীয় টাকা খরচ হলো, আর কেনই বা গণভোট হলো, এ বিষয়ে বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর বেশিরভাগ মানুষের কোনো ধারণাই নাই। কাজেই তারা যে ওই কাজে সমর্থন পাবেন যে জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না তাই আমরা অভিমান করে আর এমপি পদে শপথ নিচ্ছি না, এটা বললেই যে
তারেক রহমানের সংসদ, তারেক রহমানের সরকার নড়বড়ে হয়ে যাবে সে সম্ভাবনা যে কম সেটা বোঝেন জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বরং তারা বোঝেন এ সুযোগ পেলে বিএনপি সাথে সাথে উপনির্বাচন দেবে এবং প্রয়োজনে আমি ডামি নির্বাচন করবে। তাদের অসংখ্য বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রতিটি আসনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিল। তারা তেমন একটা নির্বাচন করে সংসদ পূর্ণ সংসদে পরিণত করবে, আর না হলে হয়তো আওয়ামী লীগকেই ফিরিয়ে আনবে। সেই ভয়াবহ পরিণতির কথা ভেবে, মানে একবার ছিটকে পড়ার ভয়ে এই সংসদ থেকে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টি এমন কোনো ডাকও দিতে পারছে না যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলে যেহেতু সংসদের আর কোনো অর্থই থাকছে না তাই আমরা সংসদে যাব না, কিংবা তারা বলছেন না যে তারা আন্দোলনে যাবেন। জামায়াতে ইসলামী শপথের দিনেই বিকাল 3টায় একটা বিক্ষোভ কর্মসূচি ডেকে পরে সেটা বাতিলও করতে বাধ্য হয়েছিল। জামায়াতে ইসলামীর আমির এখন আর কোনো প্রতিবাদ বিক্ষোভের কথা বলছেন না, তিনি তার এলাকায় রাস্তা ঝাড়ু দিচ্ছেন, জনগণের সেবক হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে এই কাজ করে বেড়াচ্ছেন। এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন, যে সংবাদ সম্মেলনটি তিনি তার রূপায়ণ ট্রেড সেন্টারের প্রধান কার্যালয়ে বসে করেছেন, আমি দেখছি কোনো প্রধান সংবাদপত্রে সেই খবরটা পর্যন্ত ছাপা হয় নাই। এ খবর আমি একমাত্র আমার দেশ ছাড়া আর কোথাও দেখছি না। তারা সেখানে বলেছেন ওই সংবাদ সম্মেলনে একই সঙ্গে সংসদ অধিবেশন আর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। নাহিদ ইসলাম বলেছেন বিএনপি একদিকে ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে, অন্যদিকে সংসদ সদস্যদের বৈধ সুবিধা না দিয়ে সাধু সাধার চেষ্টা করছে। মানে ওই যে বিএনপি যে বলেছে তারা প্লট নেবে না, তারা করমুক্ত গাড়ি নেবে না, এতে আবার আপত্তি নাহিদ ইসলামদের, কারণ নাহিদ ইসলামরা পড়া প্লট চান, নাহিদ ইসলামরা নতুন বন্দোবস্ত হিসেবে করমুক্ত গাড়ি মালিক হতে চান এমপি হিসেবে, কাজে তারা এটাতে ক্ষুব্ধ। অন্যদিকে তারা বলছেন বিএনপি ঋণ খেলাপি হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে। তো তাদের কাছে যদি এ বিষয়ে যথাযথ প্রমাণ ছিল তারা নির্বাচনটা হয়ে যেতে দিল কেন? নির্বাচন হওয়ার আগে তারা এই বিষয়ে যথাযথ অভিযোগ তারা বা সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার কোনো পক্ষ থেকে তুলল না কেন? কারণ তারা তো একটা ভাগাভাগি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছিল। দেখেন, এই যে অযোগ্য ব্যক্তিদের নির্বাচনে করতে দিলে যোগ্য ব্যক্তিদের সঙ্গে ঠিক আচরণ করা হয় না বলে এখন জ্ঞান দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার। তিনি তখন প্রশ্ন তোলেন নাই যে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর বিপরীতে দাঁড়ানো বিএনপি নেতা, তিনি যিনি কিনা কয়েকবারের এমপি, যিনি কিনা বর্ষিয়ান বিএনপি নেতা, তিনি কেন হঠাৎ করে কোন জাদুর বলে নির্বাচন কমিশনের কাছে ঋণ খেলাপি হিসেবে বাতিল প্রার্থীতে পরিণত হলেন, এবং কেন তাকে ঠিক ভোটের দুদিন আগে বিএনপি এমনকি দল থেকেও বহিষ্কার করে দিল, আর একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ এমপি নির্বাচিত হতে পারলেন। কাজেই কোথায় ঋণ খেলাপিদের নির্বাচন করতে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে না, সেগুলো তো নির্ধারিত হচ্ছিল সুনির্দিষ্ট জায়গায়। দেখেন, এই যে নাহিদ ইসলামের বিরুদ্ধে নির্বাচনের দুদিন না কদিন আগে একটা রিট দায়ের হলো যে তিনি ডমিনিকান রিপাবলিকের নাগরিকত্ব কিনেছেন, সেই পাসপোর্টের ছবিও বেরিয়ে এলো। তার কি ফয়সালা হলো সেসব কিছুই কিন্তু ঠিক হয় নাই, কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতারা এ বিষয়েও আর মুখ খুললেন না। দেখেন, নাহিদ ইসলাম বলছেন যে নানা কারণে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা সামনের দিকে এগুতে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। কেন? মানে নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনের ফল নানাভাবে, নির্বাচনে নানা রকম কারচুপি হয়েছে, সেসব বলবার পরেও তারা মেনে নেবেন কেন স্থিতিশীলতার স্বার্থে? নাকি তারা সে কারণে মেনে নিয়েছেন যে উল্টো এখন বিএনপির বিভিন্ন প্রার্থীরা সিরাজগঞ্জে, ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলছেন, প্রমাণাদি হাজির করছেন যে কিভাবে জামায়াতে ইসলামী জোটের প্রার্থীরা নির্বাচনী ফলাফলের কারচুপিতে কিংবা ভোট কেন্দ্র দখলে সিল মারতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। মির্জা আব্বাস ঢাকার কেন্দ্রে প্রশ্ন তুলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি করে এত ভোট পেলেন। বিএনপি নেত্রী টকশোতে বসে বলছেন যে জামায়াতের আমির হেরে যাচ্ছিলেন, তাকে জিতিয়ে দিতে বিএনপি একটা পর্যায়ে আসনটা ছেড়ে দিয়েছে। এমন একটা ভাগবাটোয়ারার নির্বাচন হয়েছে বলেই কি স্থিতিশীলতার স্বার্থে নাহিদ ইসলামদের মেনে নিতে হয়েছে এবং তারা গিয়ে শপথ নিয়েছেন, আর শেষ পর্যন্ত
তারা মানে তাদের জবরদস্তিটা চালিয়ে যাবেন নতুন সরকারের ওপর, নতুন ব্যবস্থার ওপর, যেই প্রক্রিয়ায় মানে ওই সংবিধান সংস্কার পরিষদের নামে সেই নাটকটা সফল হয়নি বলে এখন তারা আপত্তি করছেন। নাহিদ ইসলাম বলছেন তারা একই সঙ্গে সংসদ অধিবেশন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেছেন যদি গণভোট বাতিল হয়ে যায় এই সময়ে সরকারেরও কোনো বৈধতা থাকবে না। মানে সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না। নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে, আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে? জামায়াতে ইসলামের 68 জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে? মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না। যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ, যারা কিনা এখন তারেক রহমান এই সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় এক রকমের হতভম্ব হয়ে পড়েছেন। কাজেই হয় বাটোয়ারার নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত মেনে নিতে হবে নাহিদ ইসলামদের, আর না হলে এমপি পদ ছেড়ে রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় নেমে এলেই কি তারা তাদের সঙ্গে কাউকে পাবেন? সে বিষয়েও সম্ভবত যথেষ্ট আস্থা পাচ্ছেন না তারা। আপাতত প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।